নতুন এই রাজনৈতিক পট পরিবর্তনে বাংলাদেশ ঠিক যেখানে দাঁড়িয়ে আছে সেই বাস্তবতায় আমরা এগিয়ে যেতে চাই। তবে অগ্রগতির এই বাংলাদেশে প্রতিটি পদে পদে আমাদের এই মুহূর্তে যেটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি সংস্কার। সেই সংস্কার আমরা কিভাবে করব, সেই সংস্কারের পথে আমরা কতখানি এগিয়েছি, সেই সংস্কার বাংলাদেশকে ঠিক কতখানি এগিয়ে নিয়ে যেতে পারে, সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। জেডএসআরএম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, সংস্কার ও অগ্রগতির বাংলাদেশ এই নিয়ে আজকের আলোচনায় আমার সাথে আছেন শহীদুল ইসলাম, সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের দেশ সাম্প্রতিকে। নতুন বাংলাদেশের কথা আমরা বলেছি, সেই বাংলাদেশে আসলে আমরা সবাই সামনে দিকে এগিয়ে যেতে চাই এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই লক্ষ্যে কাজও করছে। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সংস্কার কমিশনের কথা শুনেছি। গত 1 তারিখ থেকে এই কমিশনের কাজ শুরু করবার কথা ছিল। একটু আপনার কাছে জানতে চাই, সেই কাজ কিংবা সেই অগ্রগতি কি আমরা আসলে আদৌ দেখতে পাচ্ছি কি? ধন্যবাদ আজকে দেশ সাম্প্রতিকের এই আলোচনায়। আজকে আপনার মাধ্যমে দেশ টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেই বিষয়টির নিয়ে আলোচনা আজকে, যে সংস্কারের জন্য বর্তমান উপদেষ্টা পরিষদ যেই 6টি কমিশন করে দিয়েছেন, তো দেশে একটি পট পরিবর্তনের পরে, একটি গণবিপ্লবের পরে যখন দেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, তো সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। নিঃসন্দেহে যে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে, যে বিপ্লব হয়েছে, বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, তাদের কাছে প্রথম দাবি হচ্ছে যে তারা সংস্কার করবেন। তো সেই সংস্কারের পদ্ধতিগুলো কি হবে, সংস্কার কিভাবে করবেন, তার একটি রূপরেখা তারা দিয়েছেন। ইতিমধ্যেই তারা 6টি কমিশন গঠন করেছেন, তাদের কাজের একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। তো আমরা মনে করি এখন পর্যন্ত তারা যে সময়সীমা দিয়েছেন, তো সেই সময়সীমার মধ্যে তারা কাজ করতে পারবেন। তো তারা 1 জানুয়ারির মধ্যে একটি রিপোর্ট দেওয়ার কথা বলেছেন। সেই রিপোর্টটি আমরা পেলে সেই সংস্কার কমিশনে আসলে যারা প্রধানের দায়িত্বে থাকবেন তারা কারা সেটি আমরা জানতে পেরেছি, কিন্তু কমিশনে অন্যান্য যারা থাকছেন সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে আবারও বলেছেন তিনি আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন। একটু কি আসলে সময় ক্ষেপণ হচ্ছে, নাকি এতখানি সময় আমাদের দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে? না, নিঃসন্দেহে সময় দেওয়া উচিত। সময় ক্ষেপণ বলতে 16 বছরের জঞ্জাল দূর করবার জন্য যেই শক্তিশালী একটি সরকার দরকার। আমরা বলবো যে যারা ক্ষমতা গ্রহণ করেছেন তারা কোনো রাজনৈতিক নেতা নন, তারা এই সমাজের এই সুশীল শ্রেণীর একটি অংশ, যারা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত নয়। তাদের মূল কাজ হচ্ছে, তারা বলেছেন যে দেশ চালাবেন রাজনীতিকরা। তো সেজন্য রাজনীতিকদের কাছে দেশ দেওয়ার আগে যে একটি সুষ্ঠু নির্বাচন দরকার, সেই নির্বাচনের জন্য আগে একটি সংস্কার দরকার, নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার। সেই পরিবেশ তৈরি করবার জন্য তারা কাজ করছেন। তো সেক্ষেত্রে সময় তো লাগবে। তো যখন আসলে সময়ের কথা আমরা বলছি, আমাদের সাথে দেশ সাম্প্রতিকে ডক্টর সিদ্দিকুর রহমান খান যুক্ত হয়েছেন, অধ্যাপক ও ডিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাতে চাই। আমরা সংস্কারের কথা বলছি, আমরা দেশ চালাবেন আসলে শেষ মুহূর্ত পর্যন্ত রাজনৈতিক নেতারা, সেটাই খুব স্বাভাবিক। গণতান্ত্রিক ধারায় আমাদেরকে ফিরে যেতেই হবে। কিন্তু যে সময় আমরা চাইছি, কিংবা যে যৌক্তিক সময়, যে শব্দটি আসলে এখন বহুল ব্যবহৃত হচ্ছে, সেটি আসলে কতদিন? ইতিমধ্যে আমরা দেখেছি সেনাবাহিনী বলেছেন 18 মাস পরে আসলে নির্বাচন সম্ভব। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা বলতে শুনেছি জনগণ যতদিন চাইবেন তারা ঠিক ততদিন থাকবেন। এটি আসলে একটু বলতে চাই, প্রশ্নটি হতে পারতো যে 18 মাস বনাম জনগণ যতদিন চাইবে, এরকম কিছু কি? ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যিনি আলোচক হিসেবে আছেন তাকে শুভেচ্ছা, এবং দর্শক যারা দেখছেন। একটু আগে আমি ওনার যে বক্তব্য শুনছিলাম, সেখানে তিনি বলেছেন যে ছাত্র জনতার একটা রক্তস্নাত অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে, বিশ্বনন্দিত অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের বয়স এখনো 2 মাসও হয়নি। তো এই সময়ের মধ্যে এই সরকার দায়িত্বভার গ্রহণ করেছেন এবং গত 15 বছরে বাংলাদেশে যে অবস্থা বিদ্যমান ছিল, সেই বিদ্যমান পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের এই সরকারের কাছে প্রত্যাশা অনেক, এবং প্রতিদিনই আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রত্যাশা নিয়ে মানুষজন তার কাছে আসছেন, এবং সরকারের স্বাভাবিক যে কাজগুলো করার, সেই কাজগুলো করার ক্ষেত্রেও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ব্যাহত হচ্ছে। কেননা প্রত্যেক দিন কোনো না কোনোভাবে সরকারকে নতুন নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবং সেই পরিস্থিতিগুলো তাদেরকে অ্যাড্রেস করতে হচ্ছে।
তো এখন আপনি যেটা বলছেন যে এই সরকারের সংস্কার এবং এই সরকারের সময়সীমা, এগুলো নিয়ে আমাদের মধ্যে, জনগণের মধ্যে এক ধরনের কৌতূহল আছে, এক ধরনের আলোচনা আছে। এবং এই কৌতূহল এবং আলোচনার একটা অন্যতম কারণ হচ্ছে যে সরকারের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি 2 বার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, তিনি আমেরিকাতে গেছেন, ভয়েস অফ আমেরিকার সাথে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকার। সেখানেও তার এই নির্বাচনের বা তার সরকারের সময়সীমা নিয়েও সেখানে প্রশ্ন হয়েছে, সেখানেও কিন্তু তিনি স্পষ্ট করে কোনো বক্তব্য তিনি দেননি। এবং ওয়াকারুজ্জামানের যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি যে মন্তব্যটি করেছেন যে সরকার যখন কোনো তারিখ ঘোষণা করবে সেটিই হবে, অন্য কারো ঘোষিত সময়সীমার মধ্যে নয়। তো এই কথার মধ্যেও একটা অস্পষ্টতা আছে। আর এই সরকারের মেয়াদকাল কত হওয়া উচিত, ইতিমধ্যেই কিন্তু এই নিয়ে কিন্তু প্রাতিষ্ঠানিক গবেষণা শুরু হয়েছে। আজকে আপনি জানেন যে জাতীয় প্রেস ক্লাবে নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা গবেষণা প্রতিষ্ঠান, সেখানে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স, তারা কিন্তু আজকে একটা সংবাদ সম্মেলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমিনুর রহমান, সালাউদ্দিন আমিনুজ্জামান, তিনি এখানে উপস্থিত ছিলেন এবং অন্যরা উপস্থিত ছিলেন। তারা একটা সেখানে এই সরকারের সময়সীমা কতদিন চায়, মানুষ কিভাবে এটা প্রত্যাশা করে, সেটার উপর একটা জনমতের তারা যেটা জরিপ করেছেন, সেখানে 53% মানুষ, তাদের জনমতে উঠে আছে যে 53% মানুষ চায় যে এই সরকার অন্ততপক্ষে 2 বছরের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে তারা দেশে একটা নির্বাচন তৈরি করবে। এবং 47% মানুষ বা আরো কিছু মানুষ সুইং আছে, সেখানে তারা চান যে হয়তো 3 বছর গেলেও অসুবিধা নেই। জি, সংস্কার আসলে আমাদেরকে করতেই হবে, কিন্তু সেই সংস্কার করার শুরুটা আসলে আমাদেরকে একটি রূপরেখা তৈরি করে করার দরকার ছিল কিনা, সেই রূপরেখা এখন আমরা হাতে পেয়েছি কি শহীদুল ইসলাম? ধন্যবাদ। আসলে রূপরেখা হাতে আমরা পাইনি এখনো, যদিও কোনো রূপরেখা তারা বলেছেন, তারা যে কমিশন করেছেন তারা এই কমিশনের কাছে সংস্কারের একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন। তো আমরা প্রত্যাশা করি যে যেই কমিশনগুলো কাজ করছে তারা সেই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি করবেন। তো রূপরেখা দেওয়ার জন্য আসলে এখন যে সময়টুকু দরকার সেই সময়টুকু দিতে হবে। কারণ হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারকে বিভিন্ন দিক থেকে চাপে রাখা হচ্ছে। তো একটু চাপমুক্তভাবে তারা যদি কাজ করতে না পারেন তাহলে সঠিক কাজটি তাদের কাছ থেকে আসলে পাওয়া যাবে না। তো আপনি দেখেন যে আমরা যদি বলি, আজকে পররাষ্ট্র উপদেষ্টার একটি বক্তব্য এসেছে পত্রিকাতে, আপনারা দেখেছেন যে তিনি বলেছেন রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপের কথা তার কাছে জানতে যাওয়ার পরে তিনি বলেছেন সংস্কারের পরেই নির্বাচনটি হবে। তো সংস্কার করতে কতদিন লাগবে, যেটি আমার সহ আলোচক বললেন যে এটি জনগণের জনপ্রত্যাশার একটি বিষয় আছে, তারা বলছে যে 2 বছরের মধ্যেই সংস্কারটি হওয়া উচিত। তো এটা আমরা মনে করি যে একটি যৌক্তিক সময় দরকার, এই কথাটি বারবার আসছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের কাছে যখন এই বিষয়টি তুলে ধরা হচ্ছে, তাদের কাছ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা সংস্কারের জন্য সময় দিতে চাই, সেই সময় সীমাটি কতটুকু হবে সেটি নিশ্চিত করতে হবে সরকারকে। এখন সেই নিশ্চয়তা দেওয়ার জন্য যখন তারা বারবার বলছেন, তখন আজকে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এসছে, তারা বলেছে যে আমরা আসলে এই সময়টি এখনো ঘোষণা করিনি, আমরা যখন ঘোষণা করব সেই সময়টি তখন থেকেই সেই সময় অনুযায়ী নির্বাচন হবে। বারবার আসলে আমরা এই কথাটি শুনছি যে রাজনৈতিক দলগুলোকে আসলে সামনে নিয়ে আসতে হবে, খুব স্বাভাবিকভাবে আসলে গণতান্ত্রিক ধারায় আমাদের রাজনৈতিক দলগুলোকেই নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত হতে হবে এবং দেশের হাল ধরতে হবে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, সংস্কারের কথা যখন আমরা বলছি, সব দায় কি আসলে শুধুই অন্তর্বর্তীকালীন সরকারের, নাকি রাজনৈতিক দলগুলোরও আসলে নিজস্ব কিছু দায় আছে? তারা কি তাদের নিজেদের সংস্কারগুলো করতে পারছেন, করা শুরু করেছেন? দেখুন, প্রধান উপদেষ্টা কিন্তু আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন এবং এই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা, আমি যেটুকু বুঝি যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সফরে এসেছেন ইউএনএ এবং সেখানে বিশ্ব নেতৃবৃন্দের যে তিনি উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জো বাইডেন সহ, সেটার পরিপ্রেক্ষিতে তিনি একটা বলতে পারি যে একটা তার সংস্কার কর্মসূচির প্রতি পশ্চিমা বিশ্বের একটা সমর্থন নিয়েই তিনি দেশে এসেছেন। এখন আমরা যেটা বলছি যে সংস্কারের কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে, কমিটিগুলো গঠন হয়েছে, কমিটিগুলোর সাথে যদি পূর্ণাঙ্গ কমিটিগুলো হয়ে যেত তাহলে সেটা মানুষের কাছে আরও প্রত্যাশিত যে যত তাড়াতাড়ি কমিশনগুলো পূর্ণাঙ্গ হয় এবং গেজেট প্রকাশ করে সেইগুলো পূর্ণাঙ্গ করা হয়। কমিশনগুলোকে কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছে, 31 ডিসেম্বরের মধ্যে তারা তাদের স্ব ক্ষেত্রে যে সংস্কারের রূপরেখা সেটা তারা খসড়া প্রণয়ন করবেন, তারপরে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে করা হবে। রাষ্ট্রযন্ত্র মেরামতের যে কাজটি বা সংস্কারের কথা যেটি বলা হচ্ছে, এখন এটার মুখ্য কাজগুলো কিন্তু সরকারকেই করতে হবে এবং সরকার সেই জন্য
এক রকমের জনগণের কাছে দায়বদ্ধ, ওইভাবে না হলেও জনপ্রত্যাশার কাছে এই সরকারের একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলোর এবং আছে, তারা রাজনৈতিক নিজেদেরকে দলগুলো, সংস্কার আমরা করছেন বলি কি? রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি দেখেন ইতিমধ্যেই রাজনীতিতে কিন্তু একটা গুণগত পরিবর্তনের হাওয়া আবাস আমরা পাচ্ছি, এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভবিষ্যৎ কর্মপন্থা ক্ষেত্রে তারা ভবিষ্যতে কি করবে সেটার জন্য কিন্তু এক ধরনের বক্তব্য রাখছেন। আপনি বিএনপির কথা বলেন, তারা 31 দফা মানে সংস্কার কর্মসূচি তারা ইতিমধ্যেই ঘোষণা করেছিল। সেইটার সাথে সরকারের যে সমস্ত, বিশেষ করে আমরা টিআইবি থেকে একটা সংস্কারের রূপরেখা পেয়েছিলাম, সেখানেও অনেকগুলো কিন্তু বিষয় মিল আছে। এখন রাজনৈতিক দলগুলো নিজেদের সংস্কারের পাশাপাশি রাষ্ট্রীয় সংস্কার কার্যগুলো সম্পাদনে সেখানেও তাদের কন্ট্রিবিউট করতে হবে, যেহেতু স্টেক হোল্ডার হিসাবে তাদের মতামত চাওয়া হবে, তাদের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে, সেখানেও তারা কন্ট্রিবিউট করবে। কিন্তু মূল উদ্যোগটা সরকারের কাছ থেকে আসতে হবে, এবং সরকার যে কমিশন গঠন করেছে সেই কমিশন তাদের স্ব ক্ষেত্রে কি কি ক্ষেত্রে তারা সংস্কার, সব জিনিস তারা সংস্কার করতে পারবেন না। অগ্রাধিকার ভিত্তিতে তারা তাদের যে সমস্ত সেক্টরগুলো আছে সেখানে কি কি করবেন সেটাও কিন্তু এখনো আমরা জানি না। তবে আমরা আশা করছি, যেহেতু 31 ডিসেম্বরের মধ্যে তাদের উপর অর্পিত একটা দায়িত্বের সময়সীমা নির্ধারিত আছে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আমরা সেই ব্যাপারেও একটা স্পষ্ট বক্তব্য তাদের কাছ থেকে পাবো। এবং জনগণের প্রত্যাশাও এটা যে আমরা সংস্কার করছি, কিন্তু কি সংস্কার করব, কোন দিকে সংস্কার করব সেটার ব্যাপারেও আমরা এখন সুনির্দিষ্ট কোনো রূপরেখা কথা বলছেন। কূটনৈতিকভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা অগ্রগতির বাংলাদেশের কথা বলছি। শহীদুল ইসলাম, ইতিমধ্যে আমরা আসলে জাতিসংঘের সব অধিবেশনে দেখেছি পুরো বিশ্ব হয়তো এখন বাংলাদেশকে অন্যভাবে দেখা শুরু করেছে। কূটনৈতিকভাবে আসলে আমরা কতখানি এগিয়ে যেতে পেরেছি, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তিনি তার নিজের যে ইমেজটি আছে সেটি নিয়ে আসলে আমরা কিভাবে এগিয়ে যাচ্ছি? না, নিঃসন্দেহে যে বাংলাদেশকে এখন বহির্বিশ্ব নতুনভাবে চিন্তা করছে, এটি সত্য। তো তার প্রমাণ আমরা জাতিসংঘ অধিবেশনে দেখতে পেয়েছি। তো আমার কাছে যে বিষয়টি, সংস্কারের যে বিষয়টি এসছে, তো আসলে বাংলাদেশের তো সবগুলো সেক্টরকে সংস্কার করতে হবে। আপনি যদি দেখেন এই সংস্কারগুলো কিভাবে করবেন, এটার রূপরেখাটা তৈরি করার পরে কাজে তো এগিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে 16 বছরের যে সব সেক্টরে যে দুর্নীতি, বাংলাদেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে, বাংলাদেশের, আমরা বলি যে আমরা যারা গণমাধ্যম জগতের লোক, এই দুর্নীতির জন্য, এই অপশাসনের জন্য যেই জায়গাগুলো থেকে এদেরকে সহযোগিতা করা হয়েছে বিগত একটি সরকারকে, যাদেরকে একেবারে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে যদি বলি যে সরকার ক্ষমতায় এসছিল, সেখান থেকে তাদেরকে কারা এই ফ্যাসিবাদে রূপান্তর করবার জন্য কারা কারা ভূমিকা রেখেছে, সেইগুলোও তো সংস্কার দরকার। তো সেই সংস্কারগুলোকে একদিনে হবে? সেই সংস্কার করার জন্য যে সময় দরকার, সেখানে আমাদের সেই সেক্টরগুলোকে দেখতে হবে। আমরা যদি বলি যে অর্থনীতি ব্যবস্থা ভেঙে পড়েছে, আপনি দেখবেন যে বেশ কয়েকদিন যাবৎ রিপোর্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। তো এর মানে বাংলাদেশের অর্থ ব্যবস্থা ভেঙে পড়েছে, ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়েছে। একটি ব্যাংক থেকে যদি আপনি 60,000 কোটি টাকা একজন ব্যক্তি নিয়ে যায়, সেই ব্যাংক ব্যবস্থাও তো, সে ব্যাংকও তো থাকে না, সেগুলো সংস্কার করতে হবে। নির্বাচনের জন্য আমরা দেখেছি বিগত 3টি নির্বাচনে যারা নির্বাচন পরিচালনা করেছেন, 3টি কমিশন, এদেশে একটা রাতের ভোট হয়েছে, আর একটা ভোট ছাড়া নির্বাচন হয়েছে, 154 জন ভোটারবিহীন নির্বাচিত হয়েছে। তো সেই নির্বাচন কমিশনকে সংস্কার করতে হবে, অর্থ ব্যবস্থাকে সংস্কার করতে হবে। সামনে আসলে অনেক বেশি সংস্কার করার জায়গা রয়েছে, এবং চ্যালেঞ্জও নিশ্চয়ই সেক্ষেত্রে অনেক বেশি আছে। নির্বাচন আসলে আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হচ্ছে আমাদেরকে নির্বাচনকে, কিন্তু সেখানে আসলে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আছে বাংলাদেশে, বিশেষ করে কার্যত একটি বড় রাজনৈতিক দল তারা একেবারেই মাঠে নেই, পরবর্তী নির্বাচনে তাদের আদৌ কোনো অংশগ্রহণ আমরা দেখতে পাবো কিনা সেটি নিয়েও একটি আলোচনা আছে। সেই জায়গাটি থেকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আসলে আমরা কতখানি নিশ্চিত করতে পারবো, সেই প্রশ্ন রেখে আমাকে একটি বিরতিতে যেতে হবে। দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন। শহীদুল ইসলাম, আমরা নির্বাচনের কথা বলছি, আমরা সংস্কার নিয়েও আলোচনা করছি, কিন্তু সেই সংস্কারের জন্য আসলে আমরা নানান রকম ইতিমধ্যে পদক্ষেপ শুরু করতে দেখেছি। আমরা পুরো বিশ্বে এক নতুন বাংলাদেশও দেখতে পেয়েছি। একটু জানতে চাই যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের আমরা প্রত্যাশা করছি, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেটি আসলে আমাদের জন্য কতখানি সম্ভব? নিঃসন্দেহে সম্ভব, অসম্ভব নয়। কারণ হচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই দীর্ঘদিনের দাবি দেশের মানুষের। তো দীর্ঘ 16 বছর নির্বাচনের, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য, একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ আন্দোলন করে এসছে।
এই আন্দোলন সফল হয়নি এত বছর। তো 2024 সালের যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে একটি নতুন দেশ আমরা পেয়েছি, সেই নতুন দেশের নতুন সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা দেশের মানুষের, এবং সেই সুষ্ঠু নির্বাচনের জন্যই তারা এগিয়ে যাচ্ছেন। এটি তাদের পক্ষ থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে যে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু করে আমরা একটি সুষ্ঠু নির্বাচন দিকে এগিয়ে যেতে চাই। সুতরাং সেজন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন। তো এই একটু দেরি করে হলেও রাজনৈতিক দলগুলোর সাথে তারা আবার সংলাপের যেই সময়সীমা নির্ধারণ করেছেন যে আগামী শনিবার থেকে তাদের সাথে আলোচনা করবেন, এবং সেই সংস্কারটি কিভাবে হবে, কেমন হবে, এবং সেই সংস্কারের পরে নির্বাচনটি কিভাবে হবে, সব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং আমরা জানতে চাচ্ছি এবং আমরা জানতে পারবো আশা করি। যে আপনি রাজনৈতিক দলগুলোর কথা বলছিলেন, ঠিক এই জায়গাটিতে ডক্টর সিদ্দিকুর রহমান খান, রাজনৈতিক দলগুলো তো অনেক ধরনের দাবি দাওয়া আমরা দেখতে পাচ্ছি, সেই দাবি দাওয়াটাও আসলে খানিকটা কমিয়ে এনে তাদেরও আসলে যাতে করে খুব সহজভাবে সঠিকভাবে নির্বাচনটি অনুষ্ঠিত করা যায় সেখানটা একটু চিন্তা করার প্রয়োজন আছে কি এখন? ডেফিনেটলি সেই চিন্তা তো অবশ্যই আছে। আপনি বিরতির আগে বলছিলেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত একটি রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল ভবিষ্যতের নির্বাচনে তারা আসতে পারবে কিনা এটা এখনো স্পষ্ট নয় আমাদের। আমরা কিন্তু বিগত 3টা নির্বাচনের সময় যারা ক্ষমতাচ্যুত হয়েছেন এখন তারা বলছেন যে তাদেরকে ছাড়া এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, কিন্তু গত 3টি নির্বাচনে তারা কিন্তু একই কথা বলছিলেন যে কে নির্বাচনে আসলো কে নির্বাচনে গেল সেটার জন্য তাদের অপেক্ষা করা হবে না, এবং জনগণ যদি মানে ভোট 1% ভোট ইসির কাছ থেকে আমরা শুনেছি যে সেখানেও যদি হয় তাহলেও নির্বাচন গ্রহণযোগ্য হবে বলে তাদের পক্ষ থেকে বলা হয়েছিল। এখন দেখেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসুক, আমরা চাই যে বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করার একটা সুযোগ পাক এবং তারা করবে নির্বাচন, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের নিজেদের আমলনামাও কিন্তু জনগণের কাছে আছে এবং জনগণ সময় পেলে সুযোগ পেলে সেইগুলোর ব্যাপারে তারা সিদ্ধান্ত নিবে। এখন এই যে রাজনৈতিক দলগুলো তাদের পক্ষ থেকে সংস্কার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি, নির্বাচন কমিশনের সংস্কার ইত্যাদি ইত্যাদি যেগুলো চাওয়া হচ্ছে, রাজনৈতিক দলগুলোর যত আমার দিন যাবে আমরা মনে করি যে তাদের দাবি দাওয়াগুলো আরো স্পেসিফিক হয়ে যাবে। এবং সেই পথে আসলে আমাদের হাঁটতেই হবে। আমরা রাজনৈতিক দলগুলো নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমরা সবাই এখন প্রত্যাশা করছি আসলে সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং জনগণ বেছে নেওয়ার সুযোগ পাবে নির্বাচনে। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে একটি বিরাট আলোচনা সমালোচনার জায়গা সৃষ্টি হয়েছে, সেই জায়গাগুলো নিয়ে একটু জানতে চাই। ছাত্ররা রাজনৈতিক দল করবেন সেটিকে অনেকেই সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু অতীত ইতিহাস আসলে কি বলে, ছাত্রদের রাজনৈতিক দলগুলো আসলে কেমন হচ্ছে, তারা আসলে কতখানি ভবিষ্যৎ তাদের কেমন হতে পারে সেটি নিয়ে এক ধরনের আসলে সমালোচনা জায়গা আছে। সেই জায়গাটিতে আমরা আসবো, আরো একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জেরুসালেম দেশ সাম্প্রতিকে বিরতি নিয়ে ফিরছি, সাথে থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন শহীদুল ইসলাম। ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে আসলে আমরা অনেক আলোচনা সমালোচনা শুনছি, আপনার মতামত একটু জানতে চাই আমি। তো আমি ছাত্রদের রাজনীতি নিয়ে আলোচনা করবার আগে একটা বিষয় উল্লেখ করেছিলেন, আমি ওইখানে একটু আসতে চাই যে বড় একটি রাজনৈতিক দল যাদেরকে আপনি বোঝাতে চেয়েছেন যে তাদের বাদ দিয়ে কি গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা একটা প্রশ্ন তুলেছিলেন আপনি। এর পরবর্তী নির্বাচন হয়তো তাদেরকে আমরা দেখবো না, সেটাই অনেকটা হয়তো বা নিশ্চিত না। এখন আমরা ওই বড় রাজনৈতিক দলের কথা বলার কারণে ওই জন্য বলছি যে আমরা বিগত নির্বাচনটি যদি দেখি তো সেখানে কোনো দল ছিল না, তাদের এই কয়েকটা গ্রুপ ছিল, ছোট ছোট বেশ কিছু তাদের তৈরি করা দল নিয়ে তারা নির্বাচনে এসেছিলেন। সেখানে আমরা দেখেছি যে 4%, 5%, 6% সর্বোচ্চ ভোটার উপস্থিত ছিল। একটি বড় রাজনৈতিক দল দাবি করা একটি দলের নির্বাচনের সময় যদি 4%, 5% লোক উপস্থিত হয় তাহলে সেই দলকে আমরা কিভাবে বড় দল বলবো? তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এটা সত্য, কিন্তু সেই ক্ষমতা পাওয়ার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা একটি বাহিনীকে ব্যবহার করেছেন। তাদের মূল শক্তি ছিল ওই বাহিনীটি, মূলত এদেশের জনগণের সাথে তাদের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে গিয়েছিল আমি বলবো। না হয় আমরা 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে তাদের এই পরাজয়ের পরে তাদের অবস্থাটা আমরা 90-এ দেখেছিলাম। এরশাদের সরকারের পতনের পরে ক্ষমতার আগের দিন পর্যন্ত কেউ চিন্তা করে নাই যে এরশাদ ক্ষমতা থেকে যাওয়ার আগের দিন পর্যন্ত তার যে জনপ্রিয়তা, সে যেটা প্রচার করত, ক্ষমতা থেকে যাওয়ার পরে তার জনপ্রিয়তা দেখেছি। ঠিক আওয়ামী লীগের বেলায়ও একই অবস্থা, যে তাদের জনগণের সাথে সম্পৃক্ততা একেবারে শূন্যের কোঠায় চলে এসছে। সুতরাং তাদেরকে এখন আর বড় রাজনৈতিক দল বলা যায় না। তো এটা কার্যত তারা আসলে রাজনীতির মাঠে অনুপস্থিত রয়েছে, সেক্ষেত্রে আসলে নিঃসন্দেহে অনুপস্থিত থাকবে। কারণ হচ্ছে যে একটি বিপ্লবের পরে বিভিন্ন দিক থেকে দাবি উঠছে। আপনারা দেখবেন আজকের গণমাধ্যমগুলোতে, পত্রপত্রিকাগুলোতেও এসছে যে কেউ কেউ দাবি করছেন এই দলটিকে বাতিল করার জন্য।
তো সেটি সরকার সিদ্ধান্ত নেবে কি করবে। তারা বলেছে যে বাতিল না করলেও অন্তত এই গণহত্যার বিচারের আগ পর্যন্ত তাদের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। জি। এটা এরপরে ছাত্র রাজনীতি নিয়ে যেটি আসছেন, ছাত্ররা রাজনৈতিক দল করতে চায়, সেটা সময় বলে দেবে। আসলে ছাত্ররা রাজনৈতিক দল করে তারা কিভাবে এটা করবে সেটা আমরা আপনি যে সময়ের গুরুত্বপূর্ণ অপেক্ষায় কথা বলছিলেন, জনগণের সাথে সম্পৃক্ততা, সেটি আসলে যেই রাজনৈতিক দলই আসুক তাদের প্রত্যেককে বুঝতে হবে, এবং যে সংস্কার এবং অগ্রগতির কথা আমরা বলছি সেখানে জনগণ কতখানি গুরুত্বপূর্ণ, একটু আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই ডক্টর সিদ্দিকুর রহমান খান। অবশ্যই জনগণ গুরুত্বপূর্ণ। আপনি যত সংস্কারের কথা বলেন, যত রাজনীতির কথা বলেন, যত সরকারের কথা বলেন, সবকিছুর শেষ কথা হলো জনগণ। সরকার গঠন করবে জনগণ, সরকারকে আবার ক্ষমতাচ্যুতও করবে জনগণ। আপনি দেখেন গত 15 বছর মানুষ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার বদল করতে পারেনি, কিন্তু এই সরকারকে টেনে হিসড়ে নামানো বলেন বা এই সরকারকে পদত্যাগে বাধ্য করতে বলেন, প্রধানমন্ত্রীকে দেশ থেকে পালাতে বাধ্য করে, সবকিছুই করেছে কিন্তু জনগণ। যেহেতু তারা একটা স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই স্বৈরাচারী শাসন, ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে পরিবর্তন করতে পারেনি, ফলে তাদেরকে একটা অন্য বিপ্লবের পথে, অভ্যুত্থানের পথে তাদেরকে অগ্রসর হতে হয়েছে। এবং 15 বছরে এই যে সরকার বিরোধী আন্দোলনের জন্য রাজনৈতিক দলগুলোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটা ধারাবাহিক এবং চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। নিশ্চিত হতে হবে জনগণকে সম্পৃক্ত রাখতেই হবে। বক্তব্যটা হলো যে জনগণকে সম্পৃক্ত রাখা না, শুধু 24 আমাদের যেটি শিখিয়ে দিয়ে গেছে যে জনগণের স্বার্থও আপনাকে বিবেচনা করতে হবে, না হলে আপনি ক্ষমতার মসনদে বসে নিজেকে অনেক শক্তি, একটু আগে উনি যেটা বললেন যে অনেক পাওয়ারফুল মনে করতে পারেন, তখন আপনার সকল বাহিনী, সকল মাধ্যম আপনার পাশে থাকবে, কিন্তু যখন আপনি দিন শেষে দেখবেন বাংলাদেশের ইতিহাসে যেটি ঘটে গেছে, এগুলো অন্য রাজনৈতিক দলগুলোর জন্য একটা বার্তা, এবং সেই বার্তাটা থেকে তারা শিক্ষা নেবেন, সেটা কিন্তু আমরা সকলেই প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা রাখতে চাই, এবং এই অগ্রগতির বাংলাদেশে আসলে আমরা সবাই মিলে একসাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।